প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতি, এই অধ্যায় থেকে আর যে অঙ্কটি আমি করাবো সেটি ঢাকা বোর্ডে 2023 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি। মিস্টার রহমান 2022 সালের 1 জুন ব্যাংক জমা 20,000 টাকা, নগদ 30,000 টাকা এবং পদে হিসাব 14,000 টাকা ও আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ। এরপরে দেখেন 2022 সালের জুন মাসে আরও কিছু লেনদেন দেওয়া আছে। এরপর করণীয় কতে বলা হয়েছে উক্ত মাসে রহমানের দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে দায় বলতে এখানে ব্যবসা প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের নিকট যে দায়ী থাকে সেটাই হলো দায়। তো এখানে দেখেন শুরুতে তিনি যে পদে হিসাব 14,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, এটা একটা দায়। আর 3 তারিখে দেখেন ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল 10,000 টাকা, এটা তার দায়। শুধুমাত্র এখানে এই দুইটাই তার এখানে দায়। তো এখানে যেহেতু দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা এখানে লিখি প্রথমে পদে হিসাব 14,000 টাকা। আমরা এখানে লিখলাম প্রদেয় হিসাব 14,000। এরপরে দেখেন ব্যাংক ঋণ 10,000 টাকা। আমরা এখানে ব্যাংক ঋণ লিখলাম ব্যাংক ঋণ হিসাব 10,000 টাকা। এই দুইটা টাকা মিলে এখানে মোট 24,000 টাকা। তার মানে মিস্টার রহমানের যে দায় ছিল, মোট দায় সেটা হলো 24,000 টাকা। এবার খতে দেখেন বলা হয়েছে 1, 17, 22 ও 30 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাতে বলা হলে প্রথমে আমাদের ছক আঁকতে হবে। তো আমরা জানি হিসাব সমীকরণ হলো এ সমান এল প্লাস ওই। এতে অ্যাসেট মানে সম্পদ, এলে লায়াবিলিটিস দায়, আর ওইটি অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। এবার আমাদের যে যে লেনদেনগুলো থেকে হিসাব সমীকরণ করতে বলা হয়েছে সেই লেনদেনগুলো থেকে প্রথমে আমাদের পক্ষ বের করব, আর পক্ষ বা হিসাব খাত, এবং ওখান থেকে যদি আমরা যতগুলো সম্পদ পাবো ততগুলো সম্পদের ঘর হবে। এখানে আমরা নগদ, ব্যাংক, আসবাবপত্র এবং বিনিয়োগ পেয়েছি। আর দায় দিকে যতগুলো দায় আসবে ততগুলো দায়ের ঘর, আর মালিকানা সত্ত্ব হিসেবে এখানে আমাদের মূলধন লিখতে হবে। তবে অবশ্যই মূলধনের ঘরে আমাদের মূলধন বৃদ্ধি পেলে যোগ, আর খরচ আর উত্তোলন বিয়োগ আয় যোগ। তার মানে মূলধনের সাথে আয় যোগ হবে, খরচ আর উত্তোলন বিয়োগ হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন প্রথমে আমাদের 1, 17, 22 ও 30 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলা হয়েছে। তো 1 তারিখে দেখেন বলা হয়েছে মিস্টার রহমান 2022 সালের 1 জুন ব্যাংক জমা 20,000 টাকা, নগদ 30,000 টাকা, পদে হিসাব 14,000 টাকা ও আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে কি নিয়ে ব্যবসা শুরু করেন? ব্যাংক জমা। তাহলে আমাদের অবশ্যই ব্যাংক জমা প্রথমে আমাদের বৃদ্ধি পাচ্ছে ব্যাংক জমা। আমরা এখানে 2022 সালটা আগে লিখে নিই। এরপরে জুন 1, এখানে আমাদের প্রথমে দেখেন ব্যাংক জমা 20,000 টাকা, তাহলে আমাদের ব্যাংকের ঘরে 20,000 টাকা আমরা লিখলাম। এরপরে দেখেন নগদ 30,000 টাকা, নগদের ঘরে আমরা 30,000 টাকা লিখলাম। এগুলো বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখেন আসবাবপত্র 15,000, আমরা আসবাবপত্রের ঘরে 15,000 টাকা লিখলাম। আর পদে হিসাব আছে আমাদের 14,000 টাকা, আমরা পদের ঘরে 14,000 টাকা লিখলাম। এবার আমাদের খেয়াল রাখতে হবে যতগুলো সম্পদের উদ্বৃত্ত আমরা বসালাম, মানে এগুলো উদ্বৃত্ত আকারে আছে, তাহলে এই সম্পদ যতগুলো আছে এই সম্পদের এই টাকাগুলো যোগ করে তারপরে দায়ের দিকে 14,000 আছে, এটা বাদ দিয়ে যে টাকা থাকবে সেটাই মূলধন। কারণ আমরা জানি সম্পদ থেকে দায় বাদ দিলে আমাদের মূলধন আসে। তাহলে এখানে দেখেন 30,000 আর 20,000 আর 15,000 যোগ করলে আমাদের হয় 65,000। তার থেকে আমরা যদি 14,000 বাদ দিই তাহলে আমাদের এখানে আসবে মূলধনের ঘরে 51,000। তার মানে আমাদের এখানে প্রারম্ভিক মূলধন 51,000। এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এইভাবে একটা দাগ দিয়ে দেব। আমরা বরাবরও দিতে পারি, এখানে ফাঁকা রাখলাম, সমস্যা নেই। এবার দেখেন 17 তারিখে বলা হয়েছে বেতন প্রদান 6,000 টাকা। তো আমাদের লেনদেনগুলো থেকে প্রথমে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কিভাবে দেখেন নিজের কাছে প্রশ্ন করে কি প্রদান করা হলো? বেতন। তার মানে প্রথমে আগে লেনদেনটা পড়ব। 17 তারিখে বলা হয়েছে বেতন প্রদান 6,000 টাকা। এরপর নিজের কাছে প্রশ্ন করব ঠিক এইভাবে কি প্রদান? বেতন। তাহলে বেতন একটা পক্ষ। কিসের মাধ্যমে বেতনটা দিছি? নগদে। তাহলে নগদান একটি পক্ষ। তাহলে আমরা দুটি পক্ষ বা হিসাব পেয়ে গেছি, একটা হলো বেতন আর
আরেকটি নগদান। এবার দেখতে হবে যে বেতনটা কি খরচ, আর আমরা আগেই বলেছিলাম যে খরচ হলেই সেটা মূলধন থেকে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা আগে এখানে 17 তারিখ লিখলাম, বেতন যেহেতু খরচ তাই মূলধন থেকে আমাদের বিয়োগ হবে 6000 টাকা। আমরা এখানে মূলধন হিসাবে 6000 টাকা বিয়োগ করলাম। আরেকটি পক্ষ কি নগদান হিসাব, মনে রাখবেন যখনই আমি বেতন দিচ্ছি তখনই আমার নগদ টাকা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে যাকে বেতন দিচ্ছি নগদে দিচ্ছি, তাহলে আমাদের এখানে নগদ থেকেও আমাদের 6000 টাকা বিয়োগ হবে। এর পরের লেনদেন দেখেন বলা হয়েছে 22 তারিখে যে নগদে পণ্য ক্রয়, ওই আগের মতোই আমাদের হিসাব খাত বের করে নিতে হবে। ঠিক এইভাবেই কি করা হলো, ক্রয় করা হলো, তাহলে ক্রয় একটা পক্ষ। আর কিসের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো, নগদে, তাহলে নগদান একটি পক্ষ। এবার আমাদের দেখতে হবে ক্রয়টা কি খরচ, আর আমরা জানি খরচ হলে কি হয়, মূলধন থেকে বিয়োগ হয়। তাহলে আমরা এখানে আগে সাল তারিখ লিখে নিই, 22 তারিখ। আমাদের যেহেতু ক্রয় খরচ মূলধন থেকে বিয়োগ হবে, তাই আমরা এখানে মূলধন থেকে 4000 টাকা ক্রয়, 4000 টাকা বিয়োগ করব। ঠিক একইভাবে ক্রয়টা করা আছে কিসের মাধ্যমে, নগদে। তাহলে আমার নগদ টাকা এখানে কি আছে, হ্রাস পাচ্ছে, কারণ যার কাছ থেকে পণ্য ক্রয় করলাম তাকে আমরা নগদে পরিশোধ করছি, সেই কারণে আমাদের নগদ টাকাও হ্রাস পাচ্ছে, তাই নগদ থেকেও বিয়োগ হবে। এবার দেখেন আমাদের 30 তারিখে বলা হয়েছে 10% সুদে বিনিয়োগ করা হলো। তার মানে আমরা 10% লাভে মানে 10% সুদ নেব তার কাছ থেকে, এই শর্তে তাকে আমরা কি করলাম, বিনিয়োগ করলাম। তাহলে এখানে আমাদের পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে, কি করা হলো, বিনিয়োগ করা হলো। তাহলে বিনিয়োগ একটি পক্ষ, কিসের মাধ্যমে বিনিয়োগ করা হলো, নগদ টাকা বিনিয়োগ করা হলো, তাহলে নগদান আরেকটি পক্ষ। মনে রাখবেন এখানে যে 10% এটা কোনো কাজে আসবে না এই মুহূর্তে, কারণ এখন মাত্র বিনিয়োগ করা হচ্ছে, এখনও এই 10% আমাদের সুদ পাওনা হয়নি। যখন একটা সময় পার হবে তখন আমরা এই সুদ পাবো তাদের কাছে, তখন এই সুদের হিসাব করতে হবে, কিন্তু এখন এই 10% কাজ হবে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, 30 তারিখে আমরা কি করলাম, বিনিয়োগ করলাম। তাহলে বিনিয়োগ একটি পক্ষ, আমাদের এখানে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা বিনিয়োগের ঘরে 20,000 টাকা লিখলাম। যেহেতু বিনিয়োগটা করছি নগদ টাকা দ্বারা, তাহলে আমাদের এখানে নগদ টাকা আমাদের কি আছে, হ্রাস পাচ্ছে, তাই নগদ থেকে বিয়োগ হবে। এবার আমাদের যে কাজ সেটা হলো নগদের ঘরে যোগ বিয়োগ করে নগদের ঘরে বসাবো। দেখেন নগদের ঘরে 30,000 থেকে 6,000 আর 4,000 বাদ দিলে 20,000, আর 20,000 বাদ দিলে আমাদের এখানে কিছুই থাকে না। এরপরে দেখেন ব্যাংক আমাদের এখানে 20,000, আমরা লিখলাম 20,000। এরপরে আসবাবপত্র 15,000, যার যার ঘরে আমরা যোগ করব ঠিক এইভাবে। বিনিয়োগ আমাদের 20,000 যোগ, যেটা বিয়োগ থাকবে সেটা বিয়োগ। এরপরে দেখেন পদে হিসাব 14,000, আর মূলধন দেখেন 51,000 থেকে 6,000 বাদ দেব, তাহলে 45,000, আর 4,000 বাদ দিলে আমরা পাবো 41,000। তাহলে আমরা এখানে 41,000 টাকা মূলধনের ঘরে লিখলাম। এবার আমাদের কাজ হবে যে সম্পদের দিকে যতগুলো ঘরের যোগফল পেয়েছি সেইগুলো আবার টোটাল করা, অর্থাৎ যোগ করা। তার মানে এই 20,000, 15,000 আর 20,000, তার মানে যোগ করলে আমাদের হবে এখানে 55,000। তাহলে আমাদের সম্পদ দিকে টোটাল হচ্ছে 55,000, আমরা এইভাবে ক্লোজ করব। আর দায় মালিকানা সত্ত্ব মিলেও আমাদের এখানে আসছে কত, 14,000 আর 41,000, 55,000। আমাদের এইভাবে দুই পাশ মিলে যাবে, আমাদের অঙ্ক তখন হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে উক্ত মাসের শেষে মিস্টার রহমানের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, আর মালিকানা সত্ত্বের সূত্র হলো দেখেন ওই সমান সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এখানে ওইতে অনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব সমান সি মানে ক্যাপিটাল মূলধন প্লাস আই মানে ইনকাম মানে আয়সমূহ মাইনাস ই এক্সপেন্স খরচ মাইনাস ডি মানে ড্রয়িং মানে উত্তোলন। তো তার মানে অনার্স ইকুইটি বের করার জন্য আমাদের সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, তার মানে মালিকানা সত্ত্ব সমান মূলধন, এরপরে আয় যোগ খরচ আর উত্তোলন বিয়োগ। তো প্রথমে আমাদের সি মানে মূলধন আমরা এখানে বের করব। তো দেখেন মিস্টার রহমান যখন 2022 সালের 1 জুন ব্যাংক জমা 20,000 টাকা, নগদ 30,000 টাকা, পদেই 40,000 টাকা ও আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলেন, এখান থেকে তার প্রথমে প্রারম্ভিক মূলধন আমরা বের করে নেব। তো এখানে আমরা জানি যে প্রারম্ভিক মূলধন মানে আমরা যদি মূলধন বের করি তাহলে আমাদের সম্পদ তার মানে এ সমান এল প্লাস ওই, এটাও কিন্তু অনার্স ইকুইটির একটা সূত্র। তো এখান থেকে আমরা এই যে এ আর এল এই পাশে নিয়ে আসলে লাইবিলিটিস বিয়োগ সমান ওই। তাহলে প্রথম 1 তারিখের আমাদের মূলধন প্রারম্ভিক মূলধন যেটা ওই হিসাবে এখানে ব্যবহার হয়েছে, আমরা এইটা আগে বের করে নেব। তো এখানে আমাদের দেখেন 2022 এরপরে জুন 1, আমরা এখানে মূলধন বলে লিখব। আমাদের ব্র্যাকেটে আমাদের দেখিয়ে দেব যেখানে আমাদের ব্যাংক জমা ছিল 20,000 সম্পদ, এরপরে দেখেন নগদ ছিল 30,000 সম্পদ, এরপরে আসবাবপত্র ছিল আমাদের 15,000 এটা সম্পদ, আর মাইনাস আমাদের পদে হিসাব ছিল কত 14,000। এই
তিনটা সম্পদ থেকে 14,000 যেটা পদেই দায় বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ পেয়ে যাব। সেটা ছিল আমাদের কত? 51,000। আমরা এই 51,000 টাকা আগে লিখলাম। এরপরে দেখেন আমাদের পুরা অঙ্কের মধ্যে খরচ বের করতে হবে যেটা বিয়োগ হবে, আয় বের করতে হবে যেটা যোগ হবে, আর উত্তোলনও বিয়োগ হবে। তো এখানে দেখেন প্রথমে আমাদের 13 তারিখে, জুন 13 তারিখে এখানে বলা হয়েছে পণ্য বিক্রয় 20,000 টাকা, যার মধ্যে নগদে পাওয়া গেল 12,000 টাকা। মনে রাখবেন যে বিক্রয় করা হয়েছে এটাই এনাফ, এখানে নগদে বা ধারে এই বিষয়টা বিবেচনা হবে না। নগদে বিক্রি হলেও এটা আয়, ধারে বিক্রয় হলেও এটা আয়, সেজন্য আমরা এখানে একবারে বিক্রয় বলে লিখবো। তার মানে পণ্য বিক্রয় মোট টাকাটা তার মানে 20,000 টাকা, আমরা এখানে 20,000 টাকা লিখলাম। এবার দেখেন বেতন, বেতন একটা কি খরচ, তাহলে অবশ্যই 17 তারিখে বেতন আমরা এখানে লিখব বেতন প্রদান বা বেতন হিসাব যাই লেখেন, বেতন প্রদান 6,000 টাকা, এটাও আমাদের কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখব। এরপরে দেখেন নগদে কুড়াই, তার মানে 22 তারিখে, তো আমরা জানি কুড়াই আমাদের কি খরচ, তাহলে অবশ্যই সেটা বিয়োগ হবে। তাহলে আমরা এবার লিখব এখানে পণ্য কুড়াই, পণ্য কুড়াই আমাদের এখানে 4,000 টাকা, এটাও বিয়োগ হবে, আমরা এখানে ব্র্যাকেট দিব। তবে অবশ্যই আপনি যদি মনে করেন যে না এখানে আমি যোগ বিয়োগ দেখিয়ে দেব তাও হবে, আমি সেটা না দেখাইয়ে আমরা কি করলাম এখানে বিয়োগ দেখালাম ব্র্যাকেট দিয়ে। তো এইটাই আমাদের আর কোনো আইটেম নেই। এরপরে আমরা কি করব? এটা যোগ বিয়োগ করব, আর যোগ বিয়োগ করলে আমাদের হবে মালিকানা সত্ত্বর পরিমাণ হলো 61,000, আমরা এখানে একবারে 61,000 টাকা দিয়ে ক্লোজ করে দেবো। তার মানে 51,000 আর 20,000 71,000, তার থেকে 10,000 মানে 6,000 আর 4,000 10,000 বাদ দিলে হবে 61,000। এটাই হলো আমাদের মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এবার লিখবো হলো সমাপনী মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।